ঘন্টা পর ২৭ উপজেলায় ভোট গ্রহণ শুরু। প্রস্তুত নির্বাচন কমিশন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংস খণ্ড উদ্ধার। এমপি আনারের বলে ধারণা পুলিশের। চরমপন্থী নেতা সাইফুল গ্রেফতার। পরিত্যক্ত ১৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদ ভবন, নানা অনিয়মের অভিযোগ, বিপুল অর্থ অপচয় নিয়ে প্রশ্ন। এবারও বুক পেতে ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে রক্ষা করল সুন্দরবন। স্পষ্ট হচ্ছে ধ্বংসযোগ্য, স্বাভাবিক হয়নি উপকূলের জনজীবন। এবং আসছে অর্থ বছরেও গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। প্রকল্প নির্ধারণ অপ্রয়োজনীয় বরাদ্দ নিয়ে হতাশ বিশেষজ্ঞরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। ১ ঘন্টারও কম সময়ের মধ্যে শুরু হচ্ছে তৃতীয় ধাপের ৮৭টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল ৪টা পর্যন্ত। সোমবার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ২২টি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে ইসি। যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ না থাকায় সবশেষ চাঁদপুরের ফরিদগঞ্জ, কচুয়া এবং নেত্রকোনার খায়লিয়াজুড়ি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ১৫টিতে ইভিএম এবং ৭২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জামাল, ভোট গ্রহণ তো নিশ্চয়ই শুরু হয়ে গেছে, এবার কেমন প্রস্তুতি দেখছেন? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আসলে সকল নির্বাচনের যে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ করা হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। গতকালকেই কিন্তু নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছিল এবং আজকে সকালবেলা কিন্তু ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এই কেন্দ্রের পাশেই কিন্তু আরও একটি কেন্দ্র রয়েছে ৩২,০০০ উচ্চ বিদ্যালয়। আমি এই দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেটি জানিয়েছেন যে তাদের ভোট গ্রহণের সকল প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন এবং ৮টা থেকে শুধুমাত্র ভোটাররা আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যদি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে জানিয়ে রাখি যে এই উপজেলায় ১১৮টি কেন্দ্রে ২,৮৯,৬১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে কিন্তু উপজেলা পরিষদ রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে এই ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করবে এবং ৩ প্লাটুন বিজিবি কিন্তু মাঠে রয়েছে। এছাড়াও কিন্তু র্যাবের বিশেষ টিম রয়েছে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতে পারে। আসলে এই কেন্দ্রগুলোর বাইরে কিন্তু ভোরবেলা থেকেই প্রার্থী যে লোকজন রয়েছে তারা কিন্তু তাদের পোস্টার লাগাতে ব্যস্ত সময় পার করছেন, কারণ ভোটারদের তারা মন আকর্ষণ করার জন্য চেষ্টা করছেন। হয়তো কিছুক্ষণ পরেই কিন্তু এই পর্যন্ত ক্যামেরার চোখে আপনি ফাঁকা দেখতে পারলেও হয়তোবা কিছুক্ষণ পরে ভোটাররা কিন্তু কেন্দ্রে ভিড় বাড়াবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনের 2 জন চেয়ারম্যান প্রার্থী, কামরুজ্জামান সুজন যিনি বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন, অপর প্রার্থী কিন্তু ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে 6 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন পুরুষ পদে, তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আসলে সকল প্রস্তুতি সম্পূর্ণ, শুধুমাত্র ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে এমন তথ্য জানিয়েছেন। এই ছিল লালমনিরহাটে সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সকল সর্বশেষ খবর।
জামাল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আর রফিক, এবারে কেমন প্রস্তুতি দেখছেন? আর কিছুক্ষণ আগে জামাল আমাদের যেমনটি জানাচ্ছিল 3 প্লাটুন বিজিবি এবং র্যাবের বিশেষ টিম নিরাপত্তায় রয়েছেন। তো আপনার এলাকায় এখন কেমন অবস্থা দেখছেন? আর ভোটাররা কি আসতে শুরু করেছেন কিনা কেন্দ্রে? কি অবস্থা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং আমাদের সহকর্মী লালমনিরহাটের সহকর্মী জামাল বাদশাহ আমাদেরকে জানাচ্ছিলেন। আমি আপনাকে একটু বলি যে রংপুরের 2টি উপজেলা যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর সদরের পূর্ব মহাদেবপুর বালুপাড়া কেন্দ্রে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রের সমস্ত যে আয়োজন, সে আয়োজন শেষ করেছে এখানকার যে প্রেসিডিং কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার সদস্য যারা আছেন, সবাই মিলে এখানকার পরিস্থিতি শেষ করেছেন। আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে ভোটাররা যে আসবেন, ভোটারদের যদি দীর্ঘ লাইন হয়, সেই লাইন করবার জন্য কিন্তু তারা রশি টানিয়ে বুথ উল্লেখ করে করে এখানকার লাইন তারা করে দিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই পূর্ব মহাদেবপুর মুলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলেছি। এখানে আছে 1787 ভোটার রয়েছে, এটি পুরুষ কেন্দ্রের ভোটার। তারা বলছেন যে আজ সকালে তারা ব্যালট পেপার পেয়েছেন এবং এই ব্যালট পেপার পাওয়ার পর পরবর্তী যে নির্বাচনী যে কার্যক্রম, সেটি তারা সম্পূর্ণ শেষ করেছেন, অর্থাৎ বুথ তৈরি বা লাইন তৈরি, সেটি তারা শেষ করেছেন। একটি তথ্য দিয়ে রাখি যে এই রংপুরের যে 2টি উপজেলা নির্বাচন হচ্ছে, একটি রংপুর সদর উপজেলা, আরেকটি হচ্ছে গঙ্গাচড়া উপজেলা। রংপুর সদর উপজেলায় 8 জন চেয়ারম্যান, 8 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। গঙ্গাচড়ায় ঠিক একইভাবে 7 জন চেয়ারম্যান, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রংপুরের যে 162টি কেন্দ্র, অর্থাৎ 2 উপজেলার যে 162টি কেন্দ্র, এর মধ্যে 95টি কেন্দ্রে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের যে এই যে 162টি কেন্দ্র, এর মধ্যে গঙ্গাচড়া উপজেলার দুর্গম 5টি কেন্দ্র রয়েছে। এই 5টি কেন্দ্রে গতকাল রাতেই ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। যেটি আপনার মাধ্যমে যদি আমি রংপুর বিভাগের একটি তথ্য দেশবাসীকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে রংপুরের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার মধ্যে পঞ্চগড় বাদে যে 7টি জেলা, সেই 7টি জেলায় 13টি উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, অর্থাৎ 1 ঘন্টা পরে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের যারা এখানকার দায়িত্বে রয়েছেন, বিভাগের দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। পুরো বিভাগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট গ্রহণের পরিস্থিতি, সেটি একেবারেই স্বাভাবিক সুন্দর রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই যে 13টি উপজেলায়, এই 13 উপজেলায় 65 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 67, মহিলা ভাইস চেয়ারম্যান 46 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটার রয়েছেন, ভোট কেন্দ্র রয়েছে 1324 জন এবং ভোটার রয়েছেন 39,08,579 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সকাল 8টা বাজবার সঙ্গে সঙ্গে। আমি আপনাকে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আপনাকে আরেকটু জানিয়ে দিই, সেটি হচ্ছে যে এই যে 13টি উপজেলার 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থার কথা আমাদেরকে জানিয়েছে এখানকার প্রশাসন। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণের মধ্যে উপজেলা নির্বাচনের 3য় ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4 কেজি ওজনের মানুষের দেহাংশের মাংস উদ্ধার করা হয়েছে, যা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উন্মোচনে ঢাকা মহানগর গোয়েন্দা দলের কলকাতা যাওয়ার 3য় দিনে জট খুলতে শুরু করেছে। নিউটাউন থানার সঞ্জীবা আবাসনের BU 56 ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো প্রায় 4 কেজি ওজনের দেহাংশের মাংস। পশ্চিমবঙ্গের CID পুলিশ এটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী এবং আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, মাংসগুলি রাখা হয়েছে একটি কাচের জারে নুন মিশ্রিত পানিতে। মাংসের পিসগুলো অনেকটা পাকোড়ার পিসের মতো। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে, ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্লাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে,
মানে আপনার পকোড়া পিস। তবে এটি সংসদ সদস্য আনারের কিনা তা জানতে মাংসের অংশটিকে পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগে। এর আগে মঙ্গলবার ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, দ্রুতই সব রহস্যের সমাধান হবে। আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। তবে এর অর্থ এই কথাটা, এটার অর্থ এই নয় আরও তো অনেক দিন চলবে তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারা তো কাজ করছে। আর ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনারের নির্বাচনী আসন ঝিনাইদহ ৪ শূন্য ঘোষণার বিষয়ে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন স্পিকার। এটা স্পিকার জানেন, এটা সিদ্ধান্ত তিনিই দিবেন। এখানে কনস্টিটিউশন অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনার হত্যা মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে যশোর শহরের চাচরা বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মনিরামপুরে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। ডিবির উপপরিদর্শক মোফেজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবলাতলার মৎস্য খামার এলাকায় তল্লাশি চালিয়ে সাইফুল মেম্বারকে গান পাউডার সহ আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেখানে ভারতীয় সিম কার্ড ব্যবহারের প্রমাণ মিলেছে। পরিত্যক্ত অবস্থায় আছে 163 কোটি টাকা ব্যয় নির্মিত ঢাকা জেলা পরিষদ ভবন। নানা নিয়মে 2016 সালে ভবনটি নির্মাণের শেষ পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। এত বড় অঙ্কের ব্যয়ে নির্মিত এই ভবনটির নথিও গায়েব হয়ে গেছে। তাহলে সরকারি ব্যয় নির্মিত এই ভবনটি কি এভাবেই পড়ে থাকবে? মতিউর রহমান জনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাদাত নিশাদ। রাজধানীর পুরান ঢাকার জনসন রোডের মোড়ে সুবিশাল 20 তলার এই ভবন। আশেপাশে এই ভবনের মতো আর বড় ভবন না থাকায় এই ভবন চোখ এড়ানোর সুযোগ নেই। তবে পুরো ভবনটি পড়ে আছে খালি। 1 বছর 2 বছর নয়, 8 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। ঢাকা জেলা পরিষদ টাওয়ার নামে এই ভবন নির্মাণ করেছে ঢাকা জেলা পরিষদ। কথা ছিল ভবনের দোকান ও জায়গা ভাড়া দিয়ে বিপুল আয় হবে, সে টাকা দিয়ে ঢাকা জেলার উন্নয়ন কাজ করা হবে। এই সুফল দেখিয়ে 163 কোটি টাকার প্রকল্প এই ভবন। এখন আয় তো দূরে থাক, ভবনটি বোঝায় পরিণত হয়েছে। তবে এত বছর ধরে কেনই বা এই ভবন এভাবে খালি পড়ে আছে, সে উত্তর সাধারণ মানুষের জানা না থাকলেও কারণ অনুসন্ধান করে দেশ টিভি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য বলছে, ঢাকা টাওয়ার ভবনটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2011 সালে। 5 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। অনিয়মের অভিযোগে 2016 সালে এসে বিল আটকে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। মূলত তখনই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, এত বড় একটি ভবনের ছিল না রাজুকের অনুমোদন, গায়েব হয়ে গেছে ভবনের নথিও। এমন ঘটনায় তখন কোনো মামলা বা জিডি হয়নি। নথি গায়েবের বিষয়টি স্বীকার করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যানও। তবে কারা এর সাথে জড়িত, এ নিয়ে অনেকটা নিজের গা বাছান এই চেয়ারম্যান। আমি মন্ত্রী সচিব সবার সাথে যোগাযোগ করছি। জেলা পরিষদের নিজস্ব জায়গায় টাওয়ার, শত শত টাকার রেভিনিউ আসবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু এটার কোনো ডকুমেন্ট আমি জেলা পরিষদে দায়িত্ব পাওয়ার পর আমি পাই। ভবনটি নির্মাণের ঠিকাদার তমা কনস্ট্রাকশন, তাদের অফিসে গিয়েও পাওয়া যায়নি এর কোনো নথিপত্র। তবে প্রতিষ্ঠানটির কর্ণধার পুরো দায় বর্তান জেলা পরিষদের ওপর। আমি যদি বলি যে আমার অফিসের একটা কাগজ আমি পাচ্ছি না, এটাকে আপনি কোনো সমাধান করতে পারবেন? আমি মনে করি নিশ্চয়ই এটা ভালোভাবে দেখা দরকার যে কেন নথি পাচ্ছে না। 20 তলায় ভবনের মধ্যে একটি তলা ঢাকা জেলা পরিষদের ব্যবহারের জন্য থাকার কথা ছিল। বাকি জায়গা দোকান, কমিউনিটি সেন্টার, আইনজীবীদের বসার জায়গা সহ নানা কাজে ব্যবহারের কথা। এর মধ্যে জেলা পরিষদ ভবনটিতে দোকান ভাড়া দেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 60 কোটি টাকা নেওয়া হলেও এখন তা অনেকটাই অনিশ্চয়তায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে কাজ বন্ধ হলেও বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন স্থানীয় সরকার মন্ত্রী। আসলে এটা নিয়ে আমি অবহিত নই এই মুহূর্তে, আমি জেনে তারপর বলবো।
ঢাকা জেলা পরিষদের ভবন নির্মাণ প্রকল্পটি এভাবে পড়ে থাকাকে রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের বড় দৃষ্টান্ত বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। জনগণের অর্থের অপচয় হয় এবং এর মাঝখান থেকে কিন্তু এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি যারা ভেন্ডার্স, যারা এই ধরনের কনস্ট্রাকশন কাজে, নির্মাণ কাজে জড়িত, তাদের একটা সুবিধা অর্জনের, মুনাফা অর্জনের সুযোগ হয়ে দাঁড়ায়। অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্যই নথি সরিয়ে ফেলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লবণ পানি প্রবেশ করেছে বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য তৈরি করা মিঠা পানির পুকুরে। পাওয়া যাচ্ছে হরিণসহ বন্য প্রাণীদের মরদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস, কর্মীদের থাকার জায়গা, ট্রলার জেটি সহ বিভিন্ন স্থাপনা। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় 2-3 জোয়ার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। এতে বনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন অফিসের জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক উড়িয়ে নিয়েছে ঝড়। ক্ষতিগ্রস্ত হয়েছে জেটি, বনরক্ষীদের ট্রলার সহ অন্যান্য সরঞ্জামাদি। বনের বিভিন্ন এলাকায় 39টি হরিণের মরদেহ পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে 17টি জীবিত হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন বনরক্ষীরা। এদিকে সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। লবণ পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়েছে সবকটি পুকুর। এছাড়া সুন্দরবনের কটকাট এলাকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে। সুন্দরবনের সাগরের কাছাকাছি স্টেশন, ছোট ট্রলার ও ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের এই কর্মকর্তা। ছোট ছোট ট্রলারগুলো ছিল ক্যাম্পের, সেই ট্রলারগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। অনেক কাঠ ভেসে গিয়েছে জলোচ্ছ্বাসের ফলে। সুন্দরবনের লবণ পানিতে পূর্ণ হয়ে যাওয়া পুকুরগুলো সেচ দিয়ে নতুন করে সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক। স্বাভাবিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এখনো উত্তাল বঙ্গোপসাগর ও সাগর উপকূলীয় বনের নদীগুলো, ফলে বনের সব এলাকায় যেতে পারছেন না বনকর্মীরা। তাই কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো ধারণা দিতে পারেননি বন বিভাগ। সুন্দরবন বিশেষজ্ঞরা বলছেন, ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের রক্ষার জন্য সুন্দরবনের অভ্যন্তরে আরও উঁচু টিলা করা প্রয়োজন। সুন্দরবনের জন্য মাত্র 10টি উঁচু টিলা আছে। আমরা সরকারের কাছে আবেদন করব, সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতিবিলম্বে কমপক্ষে 200 উঁচু টিলা আমাদের তৈরি করতে হবে। 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে 6,517 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলাকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় বড় ভূমিকা পালন করে সুন্দরবন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে উপকূল জুড়ে স্পষ্ট ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবের ক্ষতচিহ্ন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। এখনো পানিবন্দী অনেক এলাকার মানুষ। এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। রোববার থেকেই ভোলা উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ, যার প্রভাবে উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর। প্রবল জোয়ারে লোকালয়ে প্রবেশ করে অস্বাভাবিক পানি। এতে তলিয়ে যায় বাঁধের বাইরে অন্তত 30টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। টানা 3 দিন এমন অবস্থা বিরাজ করায় দুর্গত এলাকায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। আমাদের এদিকে বন্যায় পানি উঠে আমাদের ঘর দুয়ারে অনেক ক্ষতি হয়েছে। এখানে জোয়ারের পানি রাস্তাঘাট চলে যায়। ঝড়ের কারণে মেঘনার পানি বিপদসীমার 91 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়, যা এর আগে হয়নি বলে দাবি দুর্গত মানুষের। তেলাতি পানি উঠে বেরির উপর দিয়ে আমাকে অনেক কষ্ট, খাওয়ার কষ্ট, রান্না বাড়ার কষ্ট। আমাকে অত এলাকায় কোনো বাড়িতে কোনো চুলাচাকি নেই। জরিয়া পানি কালকে সব চুলাচাকি নিয়েছে, কোনো ঘরে ভাত আনতে পারেন আজকে। পানি নেমে গেলে বাঁধের সংস্কার কাজ শুরু করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এই অংশটা প্লাবিত হয়েছে, আমরা অপেক্ষা করতেছি যে ভাটায় পানি নেমে গেলেই দ্রুততার সাথে আমরা সেই অংশটা ব্রিজ ক্লোজ করে ফেলব। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 375 মেট্রিক টন চাল আমরা এই 7টি উপজেলায় দিয়েছি
এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় 18 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়ে। ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে ঘরবাড়ি। এতে 3 শতাধিক গ্রামের প্রায় 5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 13,034টি ঘর, আর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 3,374টি ঘর। প্লাবিত হয়েছে 6,000 হেক্টর কৃষি জমি। 13টি স্থানে ভেঙেছে বাঁধ। প্লাবিত হয়েছে 300 গ্রাম। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 20 কিলোমিটার বেড়িবাঁধ। ভাঙ্গেশ্বর যে মাডাম সারা ভাঙ্গে মানে তলায় দিকে আছে, এবার তো ঘরের মধ্যে পানি এসে গলা সমান। চাল ডাল মানে জাহানি দুরালে সুকেস ফিরিস কিছুই হারাইতে রে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বরগুনা জেলা প্রশাসক। সরকার কিন্তু দুর্গত মানুষের পাশে যেভাবে আমরা আছি, আশা করি এটা কিন্তু সেই সক্ষমতা আমাদের আছে এবং আমরা আশা করছি যে ভালোভাবে এই দুর্যোগ আমরা মোকাবেলা বা কাটিয়ে উঠতে সক্ষম হব। সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। বরিশালে বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি, লোভের ফাঁদে সর্বোচ্চ হারাচ্ছে তরুণরা। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা তাগিদ। সাভারের বিতর্কিত ও সমালোচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যাংক, রাজুক, সাব রেজিস্ট্রি অফিস, সিটি কর্পোরেশন ও বিআরটিএ সহ সরকারি বিভিন্ন দফতরের তথ্য চেয়ে চিঠি দিয়েছে তারা। একই সাথে তার স্ত্রীর সম্পদেরও তথ্য চাওয়া হয়েছে। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় মাজহারুল ইসলামের রিপোর্ট। রাজধানীর অদূরে সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত সম্পত্তির মধ্যে রয়েছে রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট এ রাজীব। সম্প্রতি এ উপজেলা চেয়ারম্যানের অবৈধ সম্পত্তি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে দেশ টেলিভিশন। অবশেষে রাজীবের এসব অবৈধ সম্পদের অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজীবের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে 62টি তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তারা। রাজুকের আওতাধীন এলাকায় রাজীব ও তার স্ত্রীর নামে কোনো ফ্ল্যাট ও প্লট আছে কিনা তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজুককে। একই সাথে রাজধানীর আশেপাশের এলাকায় তার কোনো জমি আছে কিনা এবং তার কত সংখ্যক গাড়ি আছে সেগুলো জানতেও চিঠি দেওয়া হয়েছে সাব রেজিস্ট্রি অফিস এবং বিআরটিএ কার্যালয়ে। জনপ্রতিনিধিদের এমন অবৈধ সম্পত্তি অর্জনে হতাশা ব্যক্ত করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, দুর্নীতিবাদ জনপ্রতিনিধিরা সমাজের বিস্ফোরক। জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায়, পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে তাকে বিচারে আনতে হবে, সেটা যেই হোক না কেন। রাজীব বেনামে যে সম্পদ গড়েছেন তাতে অন্য কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্তে তাদের নামও উঠে আসবে বলে জানিয়েছেন দুদক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবারে বাজেটের খবর। শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন অর্থ বছর। এবারও বিগত বছরগুলোর মতো গুরুত্ব পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাত। পরিকল্পনা থাকলেও বরাদ্দ করা হচ্ছে খুবই কম বাজেট। বিশেষজ্ঞরা বলছেন, দৃশ্যমান প্রকল্পগুলোতে বেশি মনোযোগ দিচ্ছে নীতি নির্ধারকরা। ফলে স্বাস্থ্য এবং শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাত প্রত্যাশিত অনুযায়ী গুরুত্ব পাচ্ছে না বাজেটে। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আসছে নতুন অর্থ বছর। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং সমষ্টিক অর্থনীতির মৌলিক বিষয়গুলোকে উন্নত করাই বাজেটের প্রধান লক্ষ্য হয়ে থাকে। কিন্তু বিপরীত দিকে হাঁটছে আগাম বাজেট। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো পাচ্ছে না প্রত্যাশিত বরাদ্দ। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী এডিপিতে শিক্ষা খাত 31,528 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে, যা মোট এডিপি প্রায় 12%। আর স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে 20,682 কোটি টাকা।
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্য খাতে মোট এডিপির 11% বরাদ্দের কথা বলা থাকলেও বাজেটে রাখা হচ্ছে 7.8%। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ অর্থ দিয়ে ভবন নির্মাণে বেশি আগ্রহী সংশ্লিষ্টরা। পুরাতন মেশিন দিয়ে অনেক কিছু করা হচ্ছে, টেস্টের রিপোর্টও কিন্তু ভালো আসে না। সেগুলো ভালো রিপোর্ট করার জন্য আমরা শহরে আসি, হাজার হাজার টাকা আমাদের ভিজিট। এটা আমার পক্ষে দেওয়া যেমন সম্ভব না, একজন রিক্সাওয়ালার পক্ষে দেওয়া সম্ভব না। বাংলাদেশে যে সরকার বাজেটগুলো করছে তাতে তো আমাদের জীবন জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ছে। 2 মেয়ে পড়াইতেছি, 1 মেয়ে পড়াইতে পারতেছি না, খরচ অনেক বেশি। শিক্ষা ও স্বাস্থ্য দেশের উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য হলেও দৃশ্যমান প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে আক্ষেপ করেন এই বিশ্লেষক। বরাবরই দেখা যাচ্ছে এই খাতে বরাদ্দ হয় না, যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না, আর যেটা হয় সেটাও আবার অপচয় হয়, ব্যয় হয় না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে মেগা প্রজেক্ট নেওয়া দরকার। আর মেগা প্রজেক্ট যখনই আমরা বলি তখনই কিছু লোক তাড়াহুড়ো করে কতগুলো বিল্ডিংয়ের প্রজেক্ট নিয়ে আসে। আর গুরুত্বপূর্ণ এই দুই খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। আমি এখানে পড়াশোনা করাবো না, ফাঁকি দেবো তো ওর বাধ্য ওর ডলার, ওখানে যেরকম গাইড বই পড়তে হচ্ছে তেমনি তার বিদেশেও পয়সা করি দিয়ে ডলার খরচ করি তার বিদেশে পড়তে হচ্ছে, আমার ডলার খরচ হচ্ছে। একই অবস্থা চিকিৎসার ব্যাপারে, আমি যদি আমার এখানে সব চিকিৎসা সব তোমার ঠিকমতো নিশ্চিত করতে পারি, যার জন্য আমি যন্ত্রপাতি সব কিছু দিয়েছি, তুমি সেটা করতেছো না, আমার এই লোকেদের বাইরে যেতে হচ্ছে এবং সব ডলার বিদেশে দিয়ে আসতে হচ্ছে। বাজেটের আকারের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বাড়বে এবং একই সাথে সাথে এটার যে খরচটা যেটা হবে সেটাও যেন মানসম্মত খরচ হয়, বিশেষ করে আমাদের জনবল তৈরিতে যেন খরচ হয় সেটাই প্রত্যাশা করব। বাজেট বাড়তে হবে, এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। আমি বরাদ্দ রেখে দিলাম তারপরে বাস্তবায়ন করলাম না, এইটা হবে না। সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে। বাজেটের সফল বাস্তবায়নে অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরও তলব করা হয়েছে। আগামী 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী সন্তানদের হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। এর আগেই দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপির স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। জুবাইর রাজিন জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। গেল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব সম্পত্তি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন তিনি। এ অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধির আলোকে সাবেক এ আইজিপির সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এবার সাবেক এই আইজিপিকে তলব করল দুর্নীতি দমন কমিশন। আগামী 6 জুন বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি বিরোধী এ সংস্থা। একই সাথে 9 জুন তলব করা হয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। লালমনিরহাটে বাড়ছে ভুট্টা চাষ, এবারের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। মেহেরপুর পুলিশ লাইনের পরিত্যক্ত জমিতে সবজি বাগান। বরিশালে উঠতি বয়সের তরুণেরা আসক্ত হচ্ছে অনলাইন জুয়ায়, আর লোভনীয় ফাঁদ পেতে সর্বস্ব কেড়ে নিচ্ছে জুয়ারি চক্র। পুলিশ বলছে অপরাধীদের আনা হবে আইনের আওতায়। যদিও সচেতন মহলের দাবি, এই সংকট উত্তরণে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। সহকর্মী শফিক মুন্সির প্রতিবেদনে বিস্তারিত।
অনলাইন গেমিং কিংবা বিভিন্ন খেলা দেখায় আসক্ত তরুণদের প্রথমে টার্গেট করা হয়, পরে তাদেরকে লোভনীয় জুয়ার ফাঁদে ফেলে কেড়ে নেওয়া হয় বাজির টাকা। বরিশালে কয়েক বছর ধরে সক্রিয় এমন প্রতারক চক্র। পরিচয় গোপন রাখার শর্তে দেশ টিভির ক্যামেরায় নিজেদের অভিজ্ঞতার কথা জানান ভুক্তভোগীরা। তারা বলছিল এই বেট করলে বিভিন্ন পয়েন্ট পাবো, এই পয়েন্ট পরবর্তীতে ডাবল টাকায় সেল দিতে পারবো। তাদের বিকাশ নাম্বার নিই এবং বিকাশ নাম্বারে 10,000 টাকা পাঠাই এবং পাঠানোর সাথে সাথে তাদের নাম্বার বন্ধ পাই এবং যে আইডি দিয়ে আমার সাথে কথা হয়েছিল সেই আইডি ডিজেবল পাই। পরে আমি একটা সময় অনলাইনে অনেক লুডো খেলতাম, তো খেলতে খেলতে একটা সময় যে অনলাইন ব্যাটিং অ্যাপ নামে এরকম একটা কমিউনিটির সাথে আমার পরিচয় হয়। তাদের কথা মতো আমি বিশাল একটা অ্যাকাউন্ট নাম্বার ঢোকাই, তো পরবর্তীতে আমি খেলার পরে আমি জিতলো। পরবর্তীতে আমি এটা তো পাওয়ার কথা যে কমিউনিটির সাথে আমার যোগাযোগ ছিল, তো আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। বরিশালে এই অপরাধী চক্রের পৃষ্ঠপোষকতা করছেন কেন্দ্রীয় যুবলীগের এক নেতা। গত 19 মে পুলিশের হাতে আটক জুয়া চক্রের সদস্য ইব্রাহিম খান কামরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। পুলিশ বলছে পুরো চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করছে তারা। একটি অনলাইন জুয়া যারা খেলে থাকে তাদের বরিশাল অঞ্চলের টুস্কি অ্যাপসকে যিনি পরিচালনা করেন, এই রিজিয়নের যে লিডার, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তার অ্যাকাউন্টসে ব্যাপক পরিমাণ লেনদেনের প্রমাণও আমরা পেয়েছি। অনলাইন জুয়ার অন্ধকার জগৎ থেকে তরুণদের রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই বলে জানান এই বিশেষজ্ঞ। বাবা মা চাইলেই তাদের অ্যাকাউন্টগুলোকে কন্ট্রোল করতে পারে। তো বাবা মা যদি এই কম বয়সী বাচ্চাদের অ্যাকাউন্ট কন্ট্রোল করে তাহলে আসলে তাদেরকে এখান থেকে ফিরিয়ে রাখা সম্ভব। মোট 70 থেকে 75 জন সদস্য বরিশাল বিভাগে নিয়ন্ত্রণ করছে অনলাইন জুয়া। তাদের সঙ্গে থাইল্যান্ডের 2 নাগরিক জড়িত বলে জানা গেছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। লালমনিরহাটে দিনের পর দিন বাড়ছে ভুট্টা চাষ। এবার প্রায় 33,000 হেক্টর জমিতে হয়েছে ভুট্টা চাষ। তবে এখানে গড়ে ওঠেনি কোনো ভুট্টা প্রসেসিং কেন্দ্র ও সংরক্ষণাগার। এতে ভুট্টার ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলার ব্র্যান্ডিং নাম ভুট্টায় ভরা সবার ঘর লালমনিরহাট স্বনির্ভর। তবে এখনো জেলায় গড়ে ওঠেনি ভুট্টা প্রসেসিং কেন্দ্র বা সংরক্ষণাগার। 80-র দশকে মাত্র 40 একর জমিতে ভুট্টা চাষ শুরু হয় লালমনিরহাটে। এর ধীরে ধীরে জেলায় পাটগ্রাম, হাতিবান্ধায় বাড়তে থাকে চাষ। এবার 5 উপজেলায় ভুট্টা চাষ হয়েছে 32,910 হেক্টর জমিতে। তবে ভুট্টা নির্ভর শিল্প কারখানা ও সংরক্ষণাগার না থাকায় দ্রুত ভুট্টা বিক্রি করতে হয় চাষিদের। এতে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদের। তো সুন্দর ফলন হয়েছে, কিন্তু ভুট্টা লাভ হচ্ছে, কিন্তু ভুট্টা রাখার পর যে 10টা টাকা বেশি বেনিফিট পাবো সেরকম প্রসেস আমাদের নাই। আমাদের ভুট্টার ফসল আর কি রাখার মতো বা প্রসেসিং করার মতো এই লালমনিরহাট জেলায় কিছু নাই। যদি রাইখে বিক্রি করি তাহলে হয়তো বা কিছু লাভ হতে পারে। এদিকে বীজ, কীটনাশক, পানি ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে এ ফসল চাষে বেড়েছে খরচ। এই ফ্যাক্টরি না থাকার কারণে ভুট্টা তো বাইরে চলে যায়, সে ভুট্টা তো আমাদের জালালের মাধ্যমে চলে যায়। নগদ এই ভাঙা নাকি নগদই বিক্রি করা নাকি, তাছাড়া তো উপায় নেই। সংরক্ষণাগার থাকলে কৃষকরা অধিক লাভবান হতো, স্বীকার করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকরা যদি নিজেরা সংরক্ষণ করতে পারতো তাহলে এই ভুট্টার দামটা আর বেশি পেত। আর সরকারিভাবে আপাতত কোনো ভুট্টা ক্রয় কেন্দ্র বা এই ধরনের কিছু নাই। অর্থনৈতিক উন্নয়নে ভুট্টা নির্ভর শিল্প কারখানা গড়ে তোলার বিষয়ে কেউ এগিয়ে আসলে সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা বিসিকে তাদের প্লট দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত জমিতেও অনেকে তারা এই ভুট্টা নির্ভর শিল্প কারখানা স্থাপনের জন্য আগ্রহ দেখিয়েছে এবং তারা এগিয়ে আসতেছেন। আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। বর্তমানে প্রতি মন ভুট্টা 800 থেকে 1000 টাকায় মিলছে। তবে সংরক্ষণাগার থাকলে 1200 থেকে 1500 টাকা দাম পাবেন বলছেন চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিত্যক্ত জমিতে সবজি বাগান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান। তার এই উদ্যোগে অযত্নে পড়ে থাকা জমি হয়ে উঠেছে বিষমুক্ত সবজির বাগান। এতে করে ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের প্রতিদিনের সবজির চাহিদা পূরণ হচ্ছে। মেহেরপুর থেকে মীর শিশির রিপোর্টে থাকছে বিস্তারিত। 2023 সালের 12 মে থেকে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান খান।
দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে পুলিশ লাইনের পরিত্যক্ত জমিতে সবজি উৎপাদন করে আসছেন। এতে পুলিশ সদস্যদের জন্য নিরাপদ সবজিও নিশ্চিত করছেন তিনি। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের নেতৃত্বে কাজ করে এবং আমি সহ আমার আরো অনেক পুলিশ সদস্য ভাইয়েরা একসাথে কাজ করে প্রতিদিন সকালে এবং বিকেলে ডিউটির পরে আমরা এখানে কাজ কাম করি। স্যারের নির্দেশে আমরা কৃষি ট্রেনিং করছি। আমরা হচ্ছে কি যে বিভিন্ন সবজির উপরে আমরা হচ্ছে কি যে আমাদের অভিজ্ঞতা সেখান থেকে নিয়েছি কিভাবে এগুলো উৎপাদন করা যায়। আমি মূলত এটাতে উদ্বুদ্ধ হয়েছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। যদি অন্যরা আপনাদের মাধ্যমে দেখে এবং উদ্বুদ্ধ হয় তাহলে আমি মনে করবো যে এটাতে আমি আরো বেশি সফল হব। মেহেরপুর পুলিশ লাইনের চারপাশ এখন বদলে গেছে। এক সময় যে জমিগুলো ছিল পরিত্যক্ত ও জঙ্গলে ঘেরা, সেখানে এখন আবাদ হচ্ছে বেগুন, লাল শাক, পুঁইশাক, পেঁপে, কাঁচামরিচ, ঢেঁড়স, বরবটি সহ 12 থেকে 15 রকমের সবজি। আহসান খানের এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। সরকারি জমিগুলো আমরা চাই যে প্রত্যেকটা সরকারি অফিসে যে প্রতি জমিগুলো পড়ে আছে সবাই এগিয়ে আসুন, আমাদের এই 1 ইঞ্চি জমি ফাঁকা না থাকে সেই প্রকল্পের আওতায়। পর্যায়ক্রমে আরো পরিত্যক্ত জমি চাষযোগ্য করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা এটা সফলতা দেখছি এবং এটি যাতে আরো ছড়িয়ে যেতে পারে। পুলিশের যে সমস্ত জায়গায় পতিত জায়গায় পড়ে রয়েছে সেখানে আমরা চাষাবাদের যোগ্য করে তুলব। বাগানপ্রিয় সকলের অনুপ্রেরণা এ পুলিশ সুপার, তার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। মীর শিশির, দেশ টিভি, মেহেরপুর।